দর্শক স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আপনাদের সাথে আছি ইমদাদ হক। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে আমরা নির্বাচিত অতিথিদের নিয়ে কথা বলি। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনকে। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। নতুন সরকার গঠন হলো, এই সরকারের ব্যতিক্রমী একটা ঘোষণা আমরা দেখলাম। বলা যেতে পারে যে প্রথমবারের মতো, হয়তো নির্বাচনী প্রতিশ্রুতিতে কোনো কোনো দল বলেছিলেন, কিন্তু সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা দেওয়া হলো যে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য যে সরকার নির্ধারিত সুবিধা, প্লট, ডিউটি ফ্রি গাড়ি তারা নেবে না। অর্থনীতির জন্য এটাকে কিভাবে দেখেন? এটাকে তো খুব পজিটিভলি দেখতে হবে, কারণ এই ধরনের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরে আমরা আগে কখনো দেখি নাই। কাজে এরা প্রথম দিনেই যে সুবিধা না নেয়ার যে একটা ঘোষণা দিল, এটাকে শুধু অর্থনৈতিক দৃষ্টি দিয়ে দেখাটা বোধহয় এনাফ হবে না। কারণ এখানে একটা সংকেত আছে, সিগন্যাল সবার কাছে যাচ্ছে যে আমরা ক্ষমতায় এসেছি নিজের লাভের জন্য না, দেশের কাজ করার জন্য ক্ষমতায় এসেছি। তো এখন সেটাকে আমি বিশ্বাস করব কিসের ভিত্তিতে? সবার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিগন্যাল গেছে। বলা হয়ে থাকে যে ধসে যাওয়া অর্থনীতি যেটা হয়েছে আওয়ামী সরকারের ব্যাপক লুটপাট, অনিয়ম, দুর্নীতির কারণে, সেই অবস্থায় ফিরে যেতে চায়। অন্তর্বর্তী সরকার কেমন অবস্থা পেয়েছিল আসলে? অন্তর্বর্তী সরকার তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। ভঙ্গুরের মধ্যে একটা ছিল সামষ্টিক অর্থনীতি বড় খাদের কিনারায় ছিল, বৈদেশিক মুদ্রার অভাব, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের বড় রকমের দুর্দশা। ওটা ম্যাক্রো সাইডে একটা বিরাট রিস্কি সিচুয়েশনে ছিল। তারপর রিয়েল ইকোনমিও, মানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্যেরও তো ঘাটতি ছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তারা যেটা পেয়েছিল সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শূন্যতা। বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো মাথাবিহীন হয়ে পড়েছিল এবং সবগুলোই দলীয়করণ হয়েছিল ব্যাপকভাবে। তো ওই অবস্থা থেকে এই ধরনের ভঙ্গুর প্রতিষ্ঠানকে দিয়ে ইকোনমিক ম্যানেজমেন্ট করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে তারা ম্যাক্রোর ক্ষেত্রে বৈদেশিক লেনদেনের ভারসাম্যতে একটা কমফোর্ট জোনে নিয়ে আসতে পেরেছেন, বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল করতে পেরেছেন, রিজার্ভ প্রায় 8 বিলিয়নের মতো বেড়েছে যেখানে ছিল, একটা মোটামুটি কমফোর্ট জোনে চলে এসছে। বকেয়া পেমেন্ট যেগুলো ছিল বিশেষ করে বৈদেশিক মুদ্রায়, এবং যার কারণে ইভেন আপনার বিদ্যুৎ সরবরাহ একটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল, সেগুলি মোটামুটি একটা সেটেলমেন্ট তারা করতে পেরেছেন। যদিও ওই বকেয়া বারবারই জমতে থাকে, এই সমস্যাটা পুরোপুরি নিরসন হয় নাই। ব্যাংকিং খাতে দুর্দশাটা কাটেনি, কিন্তু দুর্দশা কাটানোর জন্য তারা কিছু আইনি সংস্কার করেছেন আর কিছু প্রাতিষ্ঠানিক পুনর্গঠন করেছেন। বিশেষ করে এই মার্জার প্রক্রিয়াটা 5টা ব্যাংকের ক্ষেত্রে তারা একটা মোটামুটি নিষ্পত্তির দিকে নিতে পেরেছেন। অর্থনীতির কর্মচাঞ্চল্য খুব একটা বাড়েনি। মূল্যস্ফীতি 2 অঙ্ক থেকে 1 অঙ্কে এসছে, কিন্তু এখনও উচ্চ পর্যায়ে আছে, সহনীয় পর্যায়ে আসেনি। আর বড় জায়গা যেখানে ধরেন প্রকৃত মজুরি, এটা কমেছে, কমার গতি হয়তো কমেছে, কিন্তু কমার ধারাবাহিকতা এখনো উল্টে যায়নি। কর্মসংস্থানে তেমন গুণগত কোনো পরিবর্তন আমরা দেখি নাই। ইনফ্যাক্ট কর্মসংস্থান নিয়ে তথ্য গত 1 বছর ধরে নতুন তো কোনো তথ্য বের করা সম্ভব হয়নি, কারণ বিবিএস যেই জরিপটা করতো সেই জরিপ বন্ধ হয়ে গেছে অর্থায়নের অভাবে। তো সেই দিক থেকে আপনার বিনিয়োগের স্থবিরতা, এমপ্লয়মেন্টের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ নাই, প্রবৃদ্ধি দুর্বল, মূল্যস্ফীতি এখনো উচ্চ অঙ্কে, তো সেইখানে আপনার অর্জনে কিছু ঘাটতি আছে। তবে এটা ওই সরকারের যে ম্যান্ডেটটা ছিল, প্রধান ম্যান্ডেট, সেটা তো ছিল সুস্থ নির্বাচন করা, একটা পলিটিক্যাল রিফর্মের একটা সনদ তৈরি করা, আর বিচার প্রক্রিয়াগুলো শুরু করা। সেদিক থেকে তো তাদের অর্জনটা বেশ
উল্লেখযোগ্যই বলতে হবে। ইকোনমিক রিফর্মের ক্ষেত্রেও তো আমরা বেশ কিছু উদ্যোগ দেখলাম অন্তর্বর্তী সরকারের, সেগুলা অন্তত একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে দিয়ে গেছে পরবর্তী সরকারের জন্য, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ওই সরকারের সময় কি আরেকটু বাস্তবায়ন হওয়ার কথা ছিল না? না যদি না হয়ে থাকে তাহলে এর কারণ কি আমলাতন্ত্রের অসহযোগিতা? সবচেয়ে প্রথম দিকে আমরা যেটা দেখেছি সেটা হলো এনবিআর এর পৃথকীকরণের সংস্কারটা। সেখানে তো এনবিআর এর ভেতর থেকে একটা বড় আন্দোলন হয়েছে। এখন সেটা হাইন্ডসাইটে আপনি প্রশ্ন করতে পারেন যে এই পৃথকীকরণ করা হলে যারা আন্দোলন করেছে তারা যে আন্দোলন করবে সেটা কি আপনি আগে থেকে বুঝতে পারতেন না? মানে বোঝা কি সম্ভব ছিল না? উত্তরটা তো অবশ্যই হ্যাঁ, কারণ এই ধরনের একটা প্রতিরোধ যেখান থেকে এসছে সেটা অ্যান্টিসিপেট করা খুব একটা কঠিন কিছু ছিল না। তাহলে ওই পরিবর্তনের ব্যবস্থাপনা মানে চেঞ্জ ম্যানেজমেন্ট যেটা বলে, তো চেঞ্জ ম্যানেজমেন্টের কোনো আগে থেকে প্রস্তুত কোনো কৌশল কেন ছিল না? সেই প্রশ্নটা আমার মনে হয় একটা লজিক্যাল প্রশ্ন, যে ওইটা করলে হয়তো আপনাদের প্রস্তুতিটা বেটার থাকতো এবং যেই ক্ষতিটা হয়েছে, যেই ডিসরাপশনটা হয়েছে সেটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি। কারণ শেষে তো একটা সলিউশনে তারা পৌঁছাতে পেরেছিল। বন্দরের যে অদক্ষতা এবং যে আন্তর্জাতিকভাবে এই বন্দর কম্পিটিটিভ না, এইটা তো যারা আন্দোলন করছেন তারা অস্বীকার করবেন না। কিন্তু যেই সমাধানটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, এই লিজিং করা এবং এই লিজিংয়ের বিরুদ্ধে যে আপত্তিটা এসছে, যে সেটা মানে খুবই একটা সস্তা যুক্তি, যে বিদেশিদের হাতে তুলে দেওয়া। ইস্যু তো সেটা না, ইস্যু হচ্ছে আমি যাদেরকে দিচ্ছি তারা আমার বন্দর বর্তমানে যত তার দক্ষতার সাথে চলছে ওখান থেকে উপরে দক্ষতার সিঁড়িতে উঠাতে পারবে কিনা। তো এইটাতে এই ধরনের একটা রেজিস্ট্যান্স আসবে, এটাও তো অ্যান্টিসিপেট করা সম্ভব ছিল। তো সেইটার জন্য কেন, সেইটা ট্যাকেল করার জন্য কোনো কৌশল আগে থেকে কেন নির্ধারিত ছিল না? আমরা সমস্যা এসছে তারপর সমাধান করছি, মানে আগুন জ্বলেছে তারপর আগুন নিভিয়েছে, কিন্তু আগে থেকে আগুন যাতে না লাগে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, সেইখানে বলতে পারেন যে সেখানে প্রস্তুতির ঘাটতি তো লক্ষণীয়। নতুন সরকার শুরুতেই ঘোষণা দিল ফ্যামিলি কার্ডের, অর্থের সংস্থানটা কতটুকু সামলাতে পারবে এই পদক্ষেপের ক্ষেত্রে? তারা নির্বাচনে যখন ক্যাম্পেইন করেছিলেন তখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী দলীয় নেতা এটাও বলেছিলেন যে আমরা সোশ্যাল প্রোটেকশনের যে এতগুলো প্রোগ্রামস আছে সেগুলোকে একীভূত করব, অ্যামালগামেট করার চেষ্টা করব, এবং সেখানকার যে অপচয় বা যেই দুর্নীতি হয়, মিসটার্গেটিং হয়, সেগুলো থেকে যদি অর্থ সাশ্রয় করা যায় তাহলে কিন্তু এই ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়নটা তেমন বড় বোঝা তৈরি করবে না। কাজে এটা যদি সামগ্রিক একটা সোশ্যাল প্রোটেকশন কর্মসূচির অংশ হিসাবে আসে, এবং এটা যেহেতু একটা নতুন কর্মসূচি, যেটা অন্য যেই একই ধরনের কর্মসূচির সাথে সমন্বয় করে যদি কাজটা করা হয় তাহলে এটা ম্যানেজেবল হতে পারে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সরকারকে কী ধরনের অবস্থার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে অন্তর্বর্তী সরকার এমন কিছু পদক্ষেপ নিল যেখানে বাড়তি ব্যয় হিসেবে দেখা হয়েছিল যেসব পদক্ষেপকে? তারা যে প্রথম 180 দিনের কথা বলছেন, এই 180 দিনের মধ্যে তো বড় যেটা কাজ হবে সেটা হলো বাজেট প্রণয়ন করা জুন মাসের শুরুর দিকে। এখন রুটিন কাজগুলো হয়তো হয়ে গেছে, কিন্তু কিছু রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন হবে। আপনার ইশতেহারে যেই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে সেইটা তো অনেক প্রত্যাশা তৈরি করেছে। তো সেই সাথে আবার ইশতেহারে এটা বলা হয়েছে যে আমরা ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাই। তো ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে গেলে বাজেট ঘাটতি তো আপনাকে সীমিত রাখতে হবে, কারণ ঋণ তৈরি হয় ঘাটতির মাধ্যমে। কাজে আমি যদি ঘাটতিকে সীমিত রাখতে চাই এবং ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলির আংশিকও পূরণ করতে চাই, এবং এর মধ্যে একটা বড় বিষয় চলে আসবে, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। ইশতেহারে বলা হয়েছে সেটা বিবেচনায় নেওয়া হবে, কিন্তু ওটা যদি আংশিকও যেই রেকমেন্ডেশন দেওয়া হয়েছে
আংশিকও সেটার যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলেও আপনার ৩০-৩৫ হাজার কোটি টাকা এডিশনাল শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্যই লাগবে। তো একদিকে আমি ঘাটতি সীমিত রাখবো, ব্যয় বৃদ্ধি হবে, রাজস্ব আয় যদি বাড়াতে না পারি তাহলে এই অঙ্ক মিলানোটা মানে রাজস্ব আয়, ব্যয় এবং ঘাটতি যাতে ঋণ নির্ভরশীলতা না বাড়ায়, এইগুলো অঙ্ক মেলানোটা খুব কঠিন হবে। এবং অঙ্কটা তারা কিভাবে মেলাচ্ছেন সেইটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয়। সরকারি পরিচালন ব্যয় স্বাভাবিকভাবেই বাড়ছে, রাজস্ব আয় গেল অর্থ বছরে, চলতি অর্থ বছরেও যদি দেখি তাহলে কয়েক হাজার কোটি টাকা ঘাটতি। আবার বিদেশি ঋণের বড় একটা চাপও তো রয়ে গেছে, সুদ আসল পরিশোধ করতে হচ্ছে। তাহলে এই চাপটা সরকার কিভাবে সামলাতে পারে? এখানে তো দুটোই পথ, একটা হলো যে আপনার যেই ব্যয় সাশ্রয় করা সম্ভব সেইখানে সাশ্রয়ী হইতে হবে, এবং সাশ্রয়ের জায়গা আছে, বড় জায়গা হচ্ছে একটা হলো ভর্তুকি আর একটা হচ্ছে বার্ষিক উন্নয়ন ব্যয়। কারণ সুদ আসলের ক্ষেত্রে তো আপনার কোনো ডিসক্রিশন নাই, ওইটা তো অতীতে নেওয়া হয়ে গেছে, আপনাকে দিতেই হবে। ভর্তুকির প্রসঙ্গ যখন এলো, যে আমরা দেখলাম যে সার, জ্বালানি এসব ক্ষেত্রে ভর্তুকি যেগুলো ছিল, আইএমএফের চাপে সরকার খানিকটা বের হয়ে আসার একটা প্রবণতা সরকারের মধ্যে আমরা দেখেছি। কিন্তু যখন আমদানি রপ্তানির ক্ষেত্রটা এলো, আমাদের বড় বড় ব্যবসায়ীরা বাদ সেধে বসলেন, সরকারের ক্ষেত্রে বড় বাধা তৈরি করলেন যে আমরা ভর্তুকি চাই। স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এই প্রবণতা থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। ভর্তুকি নির্ভরশীলতা কাটেনি এবং ভর্তুকির প্রত্যাশা বেড়েই যাচ্ছে। এটা তো অতীতে ভর্তুকি রাখার জন্যই প্রত্যাশাগুলো তৈরি হয়েছে, এবং এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যেই চাপটা আসতেছে এটাও কিন্তু অনেকটা ভর্তুকি বঞ্চিত হবার ভয়ে সেই চাপটা তৈরি হচ্ছে। আমি ইদানিংকালে শুনতে পেয়েছি যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে, যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে ভর্তুকি আমরা এখন যেভাবে দিচ্ছি সেভাবে দেওয়া যাবে না। কাজে ওনারা একটা উদ্যোগ নিচ্ছেন যে বিকল্প কিভাবে দেয়া যায়। এখানে আমরা ধরেই নিচ্ছি যে ভর্তুকিটা দিতেই হবে, বর্তমানে যেই মেকানিজমের মাধ্যমে দিচ্ছে এটা WTO কমপ্লায়েন্ট হবে না, সেজন্য আমাকে নন কমপ্লায়েন্ট হয়ে একই কাজ করার একটা কৌশল বাইর করতে হবে। কিন্তু ওখানে অ্যাসাম্পশনটা হলো ভর্তুকিটা রাখতে হবে। কিন্তু এখানে তো আপনার, যেহেতু আপনি এরকম একটা নতুন কাজ করতে যাচ্ছেন, আগে প্রথম প্রশ্নটা তো মোর ফান্ডামেন্টাল, যে যেই উদ্দেশ্যে ভর্তুকিটা দেয়া হয়েছিল সেখানে আমাদের আউটকামটা কী হয়েছে। যে ধরেন এক্সপোর্টের ক্ষেত্রে মেইন অবজেক্টিভটা কী ছিল, যে ডাইভার্সিফিকেশন করতে হবে, পণ্যের ডাইভার্সিফিকেশন এবং বাজারের ডাইভার্সিফিকেশন। এবং সেজন্যই ভর্তুকি কাঠামোটা সেভাবেই সাজানো হয়েছিল, যে বিভিন্ন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা প্রিশিপমেন্ট ক্রেডিট, ক্যাশ সাবসিডিজ, এগুলি সবই কিন্তু মূল উদ্দেশ্য ছিল বহির্মুখীকরণ করা। সেখানে আমরা যদি এগ্রিগেটে দেখি, সেখানে তো এক্সপোর্টের গার্মেন্ট নির্ভরশীলতা যেই 85-84 আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে, কাজে পণ্য ডাইভার্সিফিকেশনে তেমন কোনো ফলাফল আসেনি। ইভেন আপনি গার্মেন্টের ভেতরও যদি দেখেন, সেখানেও 5-6টা আইটেমই আমরা অনেক দশক ধরে এক্সপোর্ট করে যাচ্ছি। উইদিন গার্মেন্টসও যে হাই ভ্যালুতে মুভ করার বা ডাইভার্সিফাইড হওয়ার কোনো রেজাল্ট এখন পর্যন্ত আসে নাই। নতুন সরকার এসছে, তারা সব কিছুই নতুনভাবেই শুরু করবে। কোনো কিছুই অতীত থেকে আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, সেই জন্য এটা থাকতে হবে ওটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। কাজে মৌলিক প্রশ্নগুলো এখানে করা দরকার, যে একটা কর্মসূচি আছে, সেই কর্মসূচির অবজেক্টিভ কী, প্রজেক্ট ডেভেলপমেন্ট অবজেক্টিভসগুলো কী ছিল, অর্জনটা কি হয়েছে, ডিফারেন্সের কারণ কি, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ওইটা কি থাকবে কি না থাকবে না, বা এটাকে আবার পুনরায় ভিন্নভাবে সাজানোর প্রয়োজন আছে কিনা। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নতুন সরকারের আমরা ভিন্ন রকম একটু দৃষ্টিভঙ্গি দেখলাম, যেটা আমাদেরকে আশান্বিত করে। আবার এই যে ভর্তুকির প্রবণতা থেকে বের না হওয়া অথবা এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর যে ঘোষণা সরকারের প্রথম দিনেই আমরা পেলাম, তাহলে এই যে এটাকে কিভাবে দেখবেন? এলডিসি গ্র্যাজুয়েশনের ঘোষণা, এটা ব্যবসায়ীদের অনেক চাপ ছিল।
তো এখানে সরকার যে সিদ্ধান্তের কথা বলেছেন যে আবেদন করবেন, কারণ এই বের হব কি হব না এই সিদ্ধান্ত তো বাংলাদেশ সরকারের হাতে না। এটা তো ইনফ্যাক্ট সিদ্ধান্তটা হয়ে গেছে, এটা এখন একটা অটো পাইলটে চলে গেছে। নভেম্বরে অটোমেটিক গ্র্যাজুয়েশন হয়ে যাবে যদি সিদ্ধান্তের পরিবর্তন না ঘটে। কাজে এটা আবেদন করলেই যে আপনি ওটা গৃহীত হবে এটার কোনো গ্যারেন্টি না। ইনফ্যাক্ট না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যে আবেদন আমরা করতে পারি, কিন্তু গ্র্যাজুয়েশন হলে সেটা এই নভেম্বরে হলো নাকি তার 2 বছর পরে হলো, যেই চ্যালেঞ্জগুলো আসবে সেটা মোকাবেলার জন্য যেই পলিসি এবং ইনস্টিটিউশনাল রিফর্মস, যেই প্রস্তুতি আমাদের দরকার, সেইটাতে যেন কোনো রকম ভাটা না পড়ে। যেহেতু আবেদন করেছি এবং সেই আশায় আমরা আর হাল ছেড়ে দিলাম, আবেদন গৃহীত হলেও আপনাকে ওই প্রস্তুতির দ্রুত গতিতে সমাপ্ত করতে হবে। কারণ আমরা গত 8 বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি, এই গ্র্যাজুয়েশনের কথা তো 8 বছর আগেই জানা ছিল। আমরা সময়ের শেষের দিকে সংক্ষিপ্তভাবে একটু জানতে চাইব, নতুন সরকারের বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান তৈরি বা রাজস্ব আয়ের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে, সরকার কী করতে পারে? বিনিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের অবস্থানে একটা বড় ধরনের উন্নতি হয়েছে। কারণ বিনিয়োগের যে স্থবিরতা আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এবং অন্তর্বর্তী সময়কালীন এটা আরও ঘনীভূত হয়েছে, সেটা হলো ওই রাজনৈতিক অনিশ্চয়তা যে কী হবে। কারণ ওই অন্তর্বর্তী সরকারের যেটা সবাই জানতো যে এই সরকার এসছে চলে যাওয়ার জন্য, না এটা থাকবে না, সেটাই তাদের ম্যান্ডেট। কাজে তারপরে কি হবে, মসৃণ একটা পলিটিক্যাল ট্রানজিশন হবে কিনা, একটা নির্বাচন হবে কিনা, এই নিয়ে তো অনেক আশঙ্কা ছিল। অনেকে বলছে নির্বাচন হতে পারে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হলে গণনা হবে না, গণনা হলে রেজাল্ট টেম্পারিং হবে, এই ধরনের অনেক কুৎসা, অনেক ধরনের আশঙ্কা সবার মনে ছিল। কিন্তু এত সুন্দর একটা নির্বাচন এবং এত মানে সেটা যেটা যারা হেরেছেন তারাও ফলাফল মেনে নিয়েছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তা আমি বলবো তো এইটা অন্তর্বর্তীকালীন সরকার শেষ বলে একটা ছক্কা মারার মতো হয়ে গেছে। এটা কিন্তু T20 গেম না, এটা টেস্ট ম্যাচের মতো। কাজে একজন একটা ইনিংস শেষ করেছে, ছক্কা মেরেই শেষ করেছে, আবার নতুন ইনিংস শুরু হচ্ছে। সেখানে আপনার শুরুটা ভালোই হয়েছে। এখানে হয়তো ওভার বাউন্ডারি করার সুযোগ ছিল না, কিন্তু মোটামুটি একটা বার্তা সবার কাছে পৌঁছেছে যে উই মিন বিজনেস। কাজে সেদিক থেকে এখন ওই রাজনৈতিক অনিশ্চয়তাটা কেটে গেছে। এখন যদি তারা কিছু যে সমস্ত বার্তা দিচ্ছেন তার মধ্যে কাঠামোগত সংস্কারের দিক থেকে, বিশেষ করে ব্যাংকিং, এনার্জি, বন্দর, এসব জায়গায় যদি কিছু সংস্কার দ্রুত শেষ করতে পারেন, তাহলে আমার মনে হয় বিনিয়োগ ঘুরে দাঁড়াবে। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ হোসেন আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে সরকারের দক্ষ নেতৃত্বে গতি ফিরে পাক বাংলাদেশের অর্থনীতি, আপনার সাথে আমরাও সেই প্রত্যাশাই করি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।